সারা পথ ভালোই টুকটাক গল্প হয়েছিল ওদের, কিন্তু গল্প করতে করতে তিতির কখন যেন ঘুমিয়ে পড়ল। মুগ্ধ অবাক হয়ে ভাবল, একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ঘুমোতে পারে। তিতির কিছু একটা জিজ্ঞেস করেছিল, তার উত্তর দিয়ে খেয়াল করলো তিতির ঘুমাচ্ছে। খুব হাসি পাচ্ছিল মুগ্ধর। কিন্তু মেয়েটা বেশ সহজ সরল, কিন্তু ভীষণ সাহসী। মুখটাও খুব মিষ্টি। অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে, ভোরের হালকা আলো এসে পড়েছিল তিতিরের মুখে। সত্যি অনেকদিন পর কোনো মেয়েকে দেখে এতটা ভালো লাগছে। কাল রাতে যখন প্রথম দেখেছিল তখন কিন্তু কিছুই ফিল হয়নি, অন্য সব মেয়েদের মতোই মনে হয়েছে। কিন্তু এখন অন্যরকম লাগছে কেন যেন। হঠাৎ দোলার ফিসফিসানো গলা পাওয়া গেল। ভাইয়া, প্রেম কিন্তু এভাবেই হয়। মুগ্ধ আস্তে আস্তে বলল, তোরা না এমন সব কথাবার্তা বলিস, যা ভাগ এখান থেকে। তাই বুঝি? তাহলে অমন করে তাকিয়েছিলে কেন ওর দিকে? অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো দেখলাম। ভালো লেগে গেল বুঝি? প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই ট্রাভেলারদের ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য মানে? তাকিয়ে দেখ ওর দিকে, তোদের মতো এত রং চং মাখিনি, একদম ন্যাচারাল। আর তার উপর ভোরের আলো ওকে কিভাবে ভরিয়ে দিচ্ছে দেখ। উফ বাবা, আমি একটু সাজি বলে এইভাবে তুমি আমাকে বলতে পারলে ভাইয়া? তো এত আটা ময়দা মাখলে কি বলবো? দোলা ছুটে গেল। কিছুক্ষণ পর আচমকা তিতিরের মাথাটা মুগ্ধর কাঁধে পড়ল। মুগ্ধ অবাক হয়ে দেখল তিতিরের মাথাটা ওর কাঁধে একটু বাঁকা হয়ে আছে। একটু নিচু হয়ে বসলো যাতে তিতিরের কষ্ট না হয়। তাতে তিতিরও আরাম করে মাথাটা রাখতে পারল। মিষ্টি একটা ঘ্রাণ এলো ও চুলের ভেতর থেকে। অদ্ভুত এক অনুভূতি হলো মুগ্ধর। মনে হলো মেয়েটা যদি সারা জীবন এভাবে ওর কাঁধে শোয়, ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু মেয়েটা তো বড্ড বাচ্চা। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। মুগ্ধ কখনো বাসে ঘুমোতে পারে না, তাই পুরো বাস যখন ঘুমে বিভোর তখনও ও একা একা জেগে। হঠাৎ বাসটা নড়ে উঠল, বোধহয় স্পিড ব্রেকার পার করলো, আর তিতিরের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ও মুগ্ধর কাঁধে শুয়ে আছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে গেল, বলল, সরি, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। মুগ্ধ হেসে বলল। ইটস ওকে। তারপর থেকে কেমন যেন একটা জড়তা কাজ করছিল, কিছুই বলতে পারিনি আর। কিছুক্ষণ পর মুগ্ধ বলল, প্লিজ বি নর্মাল, আমি কিছুই মনে করিনি। তিতির তাকালো। ছেলেটার চোখের মধ্যে যেন কিছু আছে, কিন্তু কি সেটা? যখন বাস বান্দরবান পৌঁছলো ঘড়িতে তখন ভোর 6টা। বান্দরবান ঢোকার মুখে তিতির অবাক হয়ে দেখতে লাগলো আশেপাশের সব গাছপালা অনেক নিচে নিচে। যে রাস্তায় ওদের বাস চলছে সেটা অনেক উঁচুতে, আর ওদের বাস ক্রমশ উপরের দিকে উঠছে। অদ্ভুত এক রোমাঞ্চ বোধ করলো তিতির। পাহাড়ি রাস্তায় ও এই প্রথম। হঠাৎ বাসটা বাই মোড় নিল। রাস্তার বাম পাশে একটা সার্কেল শেপের খাদ, আর তা পেরোতে বান্দরবান বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো পাশে বড় একটা পাহাড়কে দেখতে দেয়ালের মতো লাগছিল। সব মিলিয়ে বান্দরবানের ওকে এভাবে বরণ করে নেওয়াটা ভালোই লাগলো তিতিরের। বরণই তো, ও তো টিভিতে দেখেছিল বান্দরবানকে, এই বাস স্ট্যান্ডটাও দেখেছিল। সাধারণ মফস্বলের বাস স্ট্যান্ডের মতোই মনে হয়েছিল, কিন্তু এটা আদৌ সাধারণ না। গ্রুপের 28 জন মেম্বারের ফ্রেশ হওয়া আর চেঞ্জ করার জন্য সাধারণ একটা হোটেলে 4টা রুম বুক করা ছিল। সব মিলিয়ে 6 জন মেয়ে আর 22 জন ছেলে। একটা রুম মেয়েদেরকে দেওয়া হলো, আর বাকি 3টা ছেলেরা ভাগাভাগি করে ইউজ করলো। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হলো মাত্র 2 ঘন্টা। তিতির সেদিন মাত্র 5 মিনিটে গোসল করেছিল। বাসায় থাকলে এই সময়ের মধ্যে জীবনেও গোসল করতে পারতো না। ব্লু জিন্সের উপর ফুল স্লিভ হোয়াইট লেডিস শার্ট পরলো তিতির, তার উপর ব্ল্যাক হুডি। চুলগুলোকে উপরে উঠিয়ে একটা ছুটি করলো। তারপর ব্যাগ থেকে ওর প্রিয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেটসটা বের করে পরে ব্যাকপ্যাকটা গুছিয়ে নিল। তারপর সেটাকে কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতেই দেখতে পেল মুগ্ধকে। হোটেলের লম্বা প্যাসেজটা শেষ হয়েছে, যেখানে সেখানটার দেয়াল বারান্দার মতো খোলা। ওখানেই মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হতেই ডাকলো মুগ্ধ। এই তিতির।
তিতির মুগ্ধর কাছে গেল। মুগ্ধ বলল, বাহ, একদম ট্রেকার লোক। তিতির হাসল। মুগ্ধ বলল, মেয়েরা এত তাড়াতাড়ি রেডি হতে পারে বলে আমার জানা ছিল না। রেডি হতে অবশ্যই টাইম লাগতে পারে, মেয়েদের দোষ দেওয়া যায় না। কিন্তু এখানে তো আর আমি বিয়ে খেতে যাচ্ছি না যে সাজুগুজু করবো আর লেট হবে। আমি জাস্ট শাওয়ার নিয়েছি, ঘুরতে এসে আর কোনো কিছুরই প্রয়োজন দেখছি না। তোমাকে যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট কিন্তু তুমি নও। ছোট ভেবেছিলেন? কেন? তুমি আমার থেকে তো অনেক ছোটই, আর দেখতেও তুমি ছোট, তাই আর কি। বাট তুমি ম্যাচিওর। তিতির হেসে বলল, আজকাল মেয়েরা 14-15 বছর বয়সেই ম্যাচিওর হয়ে যায়। তাই নাকি? তা হতে পারে অবশ্য। মুগ্ধই আবার বলল, বাই দ্য ওয়ে, শুনেছিলে তো বলা হয়েছিল যে হোটেলের রেস্টুরেন্টে নাস্তা করে নিতে? হ্যাঁ, চলো নাস্তা করে আসি। আমি আবার একা খেতে পারি না, তাই সাথী খুঁজছিলাম। আই মিন, সাফির জন্য অপেক্ষা করছিলাম। অন্যদের কাউকে তো চিনিই না, কিন্তু ওর তো কোনো খবরই নেই। তুমি যখন চলে এসছো ভালোই হলো, তুমিও একা। কিন্তু সবার তো হয়নি, সবাই একসাথে খেতে যাবে না? আরে না না, যার আগে হবে সে আগে আগে খেয়ে নেবে, তাতে চাপ কম থাকবে। এই জন্যই তো রেস্টুরেন্ট ঠিক করে রাখা হয়েছে আগে থেকে। ও ঠিক আছে, তাহলে চলুন। দুজনেই চুপচাপ খাচ্ছিল। হঠাৎ মুগ্ধ খেতে খেতে বলল, বাঁশপুরুল খেয়েছো কখনো? সেটা আবার কি? বাঁশ। বলে মুগ্ধ হেসে দিল। তিতির অবাক হয়ে চেয়ে রইল। বলল, বাঁশ আবার কিভাবে খায়? বাঁশ যখন খুব কচি থাকে তখন এটাকে মাটির হাঁড়ি দিয়ে ঢেকে রাখে। তারপর ওই কচি বাঁশ কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ অথবা মুরগি দিয়ে রান্না করে। পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার এটা। গ্রামাঞ্চলের মানুষ খায়, তবে কম, কিন্তু পাহাড়িদের এটা নিত্য খাবার। ও, বাট বাঁশ কিভাবে ভালো লাগতে পারে আমি বুঝতে পারছি না। এখানে কয়েকটা রেস্টুরেন্টে রান্না করে, তবে এখন পাওয়া যাবে না, দুপুরে হয়। থানচি বাজার থেকে বাঁশকুড়িল কিনে নিব নে, তারপর রান্না করে খাওয়াবো, তখন দেখো কেমন লাগে। আপনি রান্না করতে পারেন? না পারার কি হলো, ব্যাচেলর তো। ও, মুগ্ধর খাওয়া শেষ। উঠে হাত ধুতে গেল। কিছুক্ষণের মধ্যে তিতিরেরও খাওয়া শেষ হয়ে গেল। ওরা হোটেলে বাইরে গেল। হাঁটতে হাঁটতে তিতির বলল, ব্যাচেলর তো বুঝলাম, কিন্তু ফ্যামিলি, আই মিন বাবা মা? ও, ওনারা চিটাগং থাকে। আপনাদের বাড়ি চিটাগাঙে? না না, বাবার পোস্টিং ওখানে। ও, আপনার ভাই বোন নেই? একটা ছোট বোন আর একটা ছোট ভাই। বাবা মায়ের সাথেই থাকে। ভাই স্কুলে পড়ে আর বোন কলেজে পড়ে। তোমার? বড় ভাই একটা। হো। আর আপনি ঢাকায় কোথায় থাকেন? ধানমন্ডি। ধানমন্ডি? কত নম্বরে? 11/A। তুমিও কি ধানমন্ডিতে নাকি? তিতির হেসে ফেলল। আমার বাসাও 11/তে। আপনার কত নম্বর বাসা? 312। হোয়াট এ কোইন্সিডেন্স! তুমিও কি 312তে? না, 310 নম্বরটা আমাদের বাসা। মুগ্ধ এবার হো হো করে হেসে দিল। তারপর বলল, এত কাছাকাছি থাকি, আর পরিচয় হলো কিনা এই পাহাড়ে এসে। তিতিরও হাসছিল। আপনি ওখানে কতদিন ধরে থাকেন? 5 বছর ধরে, ভার্সিটিতে ভর্তি হবার পর থেকে। তুমি? ছোটবেলা থেকেই। ও। আচ্ছা, আপনি কি এ ধরনের ট্রিপে আগেও এসেছেন? আমি টিওবির সব ট্রিপেই থাকি। টিওবি? ও, ট্রাভেলার অফ বাংলাদেশ। ও, তবে সাফিদের সাথে ছোটখাটো ট্রিপে গিয়েছি, বড় ট্রিপে এই প্রথম। মানে টিওপি আর সাফি ভাইরা কি আলাদা? আলাদা বলতে, সাফি অথরিটির কেউ না, বাট প্রায়ই এরকম ট্যুর অ্যারেঞ্জ করে, গ্রুপে ইভেন্ট খুলে। গ্রুপের মেম্বাররাও ভালোই অ্যাটেন্ড করে।
তার মানে এটা কোনো অফিসিয়াল ট্যুর না। তিতিরের মনের মধ্যে এবার একটু ভয় ঢুকলো। মুগ্ধ বলল, ভয় পাচ্ছ? তিতির ভাঙবে তবুও মচকাবে না টাইপ মেয়ে, তাই বলল, ভয়ের কি আছে? না, ভয় পেতেই পারো, যেহেতু তুমি ভেবেছিলে এটা টিউবির অফিসিয়াল ট্যুর। তিতির অবাক, হাই রে, এই ছেলেকে মনের মধ্যে ঢুকে ওর ভাবনাটাও পড়ে ফেললো নাকি? হ্যাঁ, তা ভেবেছিলাম, কিন্তু তার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? না মানে, ওদের অভিজ্ঞতা তো আর টিউবির অথরিটির মতো না। আর সাফির ট্যুরগুলো খুব অল্প খরচে হয়, আর মনের মতো ঘোরা যায় ঠিকই, তবে ম্যানেজমেন্টে কিছু কিছু প্রবলেম থাকে। একটা মানুষের পক্ষে এতদিক সামলানো ডিফিকাল্টও বটে। তবে আবার তো সাথে দোলা আছে, হোপফুলি আগেরগুলো থেকে এটা বেটার হবে। তিতিরের বুকটা দুরু দুরু করতে লাগলো। জীবনে পাহাড়ে আসেনিও, ঘোরাঘুরি বলতে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার আর ফ্রেন্ডদের সাথে সিলেট, এছাড়া ঢাকার বাইরে কোথাও তো তেমন যাওয়া হয়নি। কি যে আছে কপালে, বলল। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, চলুন ফিরে যাওয়া যাক। ও হ্যাঁ, চলো। ওদের দুটো জিপ ঠিক করা ছিল, বাস স্ট্যান্ড থেকে ছাড়ার কথা আরও 10 মিনিট পরে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলো ওদের ঠিক করা জিপ দুটো নেই। লোকজনকে জিজ্ঞেস করতে বলল সেখান থেকে কোনো জিপ এখনও ছাড়িনি আজ। ওরা নিশ্চিন্তে হোটেলে গেল, হয়তো হোটেলের সামনে থেকে ছাড়বে, কিন্তু হোটেলের সামনে কোনো জিপ দেখা গেল না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করতে বলল দুটো জিপ তো প্রায় 1 ঘন্টা আগেই ছেড়ে গেছে। মাথায় বাজ পড়ল মুগ্ধ তিতিরের। সাথে সাথে মুগ্ধ ফোন করলো সাফিকে। সাফির মোবাইল বন্ধ। তিতির বলল, মোবাইল বন্ধ কেন? বন্ধ না, নেটওয়ার্কের প্রবলেম হবে। 1 ঘন্টা আগে ছাড়লে তো এখন ওরা পাহাড়ে। ওকে বলেছিলাম শহরের বাইরে এয়ারটেলে নেটওয়ার্ক থাকে না, অন্য সিম যেন নিয়ে নেয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে টাইমে জিপ ছাড়ার কথা সেটা হতে তো আরও 5 মিনিট বাকি, এত আগে কেন ছাড়লো? আর যদি ছাড়েই, তবে দেখবে না সব মেম্বার্সরা আছে কি না। তোমাকে বলেছিলাম না ওদের ম্যানেজমেন্টে প্রবলেম আছে। যাই হোক, এখন কি করব? ঢাকা ফিরে যাবে? নো ওয়ে, একবার যখন ঠিক করেছি নাফাখুন যাব, না যেতে পারলে আমি পাগল হয়ে যাব। কিন্তু জেদ করাটা আই থিঙ্ক ঠিক হবে না, অনেক দূরের রাস্তা। এখন বাসায় ফিরলে বাবা আমাকে আর কখনো এই ধরনের ট্রিপে যেতে দেবে না। বাবা চাইছিল না এবারও, ভাইয়া রাজি করিয়েছে, আমি ফিরে যাব না। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মুগ্ধ ভাবছিল কি করা যায়। এর মধ্যেই তিতির বলল, আচ্ছা, আমরা দুজন একটা জিপ ভাড়া করে চলে যাই। সেটা সম্ভব না, থানচির জিপ ভাড়া 8-9 হাজার টাকা। অত টাকা আমার কাছে নেই। ট্রিপের টাকা তো পুরাটাই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের সময়। আর ওরা থানচি পৌঁছানোর আগে ওদের সাথে কানেক্ট করতে পারবো না, কারণ রাস্তায় নেটওয়ার্ক পাওয়া যাবে না। তিতির অবাক হয়ে বলল, ভাড়া এত বেশি? হ্যাঁ, অনেক দূর না, তার উপর পাহাড়ি রাস্তা, ভাড়া সিস্টেম আপ ডাউন। তুমি ফিরে না আসলেও ভাড়া দিতেই হবে। আমার কাছে 2000 টাকার মতো আছে। আমার কাছে 4-5 হাজার হবে, কিন্তু তাতেও জিপ পাওয়া যাবে না। তিতির টেনশনে পড়ে গেল। বাসায় ও 10 দিনের আগে ফিরবে না এটা কনফার্ম, আর নাফাখুম ওকে যেতেই হবে। কিন্তু কি করবে এখন? মুগ্ধর দিকে তাকিয়ে দেখলো খুব সিরিয়াসলি কিছু চিন্তা করছে।